এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে এই যে জীবনের প্রবাহমানতা কি এর একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা সরাসরি প্রবেশ করব ক্রোমোজোমে। তো ক্রোমোজোমটা কি আগের ক্লাসেই বলে দিয়েছিলাম, আজকে আবারও শুরু করছি। তো ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকার থেকে সৃষ্ট। কি বললাম? নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকার থেকে সৃষ্ট কি দ্বারা গঠিত হবে? গঠিত হবে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ, কি বললাম? স্বপ্রজননশীল কি করে? জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে পরিবহন করে। আর কি করে? জীবের পরিব্যক্তি, প্রকরণ, অভিব্যক্তিতে বিশেষ ভূমিকা বা অংশগ্রহণ করে। তাকেই বলা হয় ক্রোমোজোম। ক্লিয়ার? তাহলে ক্রোমোজোম কি আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি, তোমাদের এতে মুখস্থ করা লাগবে না। প্রথমে দেখো, আমি লিখেছি 1 নম্বর পয়েন্টে নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকার থেকে সৃষ্ট, অর্থাৎ ক্রোমোজোমটা উৎপত্তি লাভ করে কোথা থেকে? নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকার থেকে, তাই তো? তাহলে প্রথমে উৎপত্তি, এটা হচ্ছে উৎপত্তি। ক্লিয়ার? এবার 2 নম্বরে লিখেছি দেখো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, তার মানে ক্রোমোজোমের উপাদান, তাই তো? তারপরে দেখো এটি গঠনটা কেমন? এটি স্বপ্রজননশীল, এর গঠনটা হচ্ছে সূত্রাকার। এবং এর কাজ দেখো, জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে, এছাড়াও পরিব্যক্তি, প্রকরণ এবং অভিব্যক্তিতে ভূমিকা পালন করে। ক্লিয়ার? তাহলে এই দুটো হচ্ছে কাজ। তাহলে যদি ক্রোমোজোমের সংজ্ঞা আসে তাহলে তোমরা কি লিখবে? প্রথমে মনে রাখবে, প্রথমে লিখবো উৎপত্তি, তারপরে লিখবো উপাদান, তারপরে গঠন, তারপরে কাজ।
প্রথমে উৎপত্তি লিখবে যে নিউক্লিয় জালিকার থেকে সৃষ্ট, অর্থাৎ নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকার থেকে সৃষ্ট। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত উপাদান, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ, কি বললাম, স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে এবং জীবের পরিব্যক্তি, প্রকরণ এবং অভিব্যক্তিতে বিশেষ ভূমিকা পালন করে, তাকেই বলা হবে ক্রোমোজোম। ক্লিয়ার? তো আমাদের কয় জোড়া ক্রোমোজোম লক্ষ্য করা যায়? আমাদের দেহে অর্থাৎ মানব দেহে 23 জোড়া ক্রোমোজোমের উপস্থিতি রয়েছে। মানব দেহে কয় জোড়া ক্রোমোজোম রয়েছে? 23 জোড়া, যাকে আমরা সংখ্যায় লিখতে পারি কয়টি বলতো? 46টি। ক্লিয়ার? তো এই যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে অর্থাৎ 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি ক্রোমোজোম অর্থাৎ 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম। তাহলে অটোজোম কয়টি রয়েছে? 22 জোড়া এবং সেক্স ক্রোমোজোম রয়েছে সেটি রয়েছে 1 জোড়া। ঠিক আছে, এই 22 জোড়া বা অটোজোম বা 22 জোড়া যে ক্রোমোজোম রয়েছে সেটি সংখ্যায় হচ্ছে 44টি, আর অটোজোম যে 1 জোড়া রয়েছে সেটি সংখ্যায় হচ্ছে 2টি। ক্লিয়ার? দেখো আমি এইটুকু জায়গার মধ্যে কত সুন্দরভাবে পুরো ক্রোমোজোমটাকে সাজিয়ে নিলাম। তো এই যে অটোজোম, এই অটোজোমটা কি? অটোজোম মানে দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী যে ক্রোমোজোম, ঠিক আছে, সেগুলোকেই বলা হয় অটোজোম। তাহলে অটোজোম কাকে বলবো? যে দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম। আর সেক্স ক্রোমোজোমটা কি? সেক্স ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী যে ক্রোমোজোম, সেগুলোকেই বলা হয় সেক্স ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম কিভাবে লিঙ্গ নির্ধারণ করে? যেমন পুরুষদের আলাদা করে লিঙ্গ নির্ধারণ করে, স্ত্রীদের আলাদা করে লিঙ্গ নির্ধারণ করে। আর পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, আর স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। ঠিক আছে, এই যে তোমাদেরকে পড়ালাম যে সেক্স ক্রোমোজোম, এই সেক্স ক্রোমোজোমকে আমরা আর কি কি নামে ডাকতে পারি বলো তো? এই সেক্স ক্রোমোজোমকে এই সেক্স ক্রোমোজোমকে আমরা ডাকতে পারি অ্যালোজোম বা হেটারোক্রোমোজোম নামে অভিহিত করতে পারি। কি কি নামে? তো এবার আমরা প্রবেশ করছি সরাসরি ক্রোমোজোমের গঠনে। তো দেখো, ক্রোমোজোম দুটো সূত্রাকার অংশ নিয়ে গঠিত। কি অংশ নিয়ে? দুটো সূত্রাকার অংশ নিয়ে গঠিত, এইভাবে। ঠিক আছে, এই যে দুটো সূত্রাকার অংশ নিয়ে গঠিত, এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় ক্রোমাটিড। কি বলা হয়? ক্রোমোজোম যে দুটো সূত্রাকার অংশ নিয়ে গঠিত তাকে বলা হয় ক্রোমাটিড। ক্লিয়ার? এরপরে আসছি, এই ক্রোমাটিড গুলো একটি অঞ্চলে যুক্ত থাকে। হ্যাঁ, একটি অঞ্চলে যুক্ত থাকে।
ক্রোমাটিড যে অঞ্চলটির সাথে যুক্ত থাকে সেই অঞ্চলটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার অঞ্চল, বা আরেকটি কথা বলা হয় যাকে বলা হয় মুখ্য খাঁজ। ক্লিয়ার? তো এই ক্রোমাটিড দুটি যে অঞ্চলের সাথে সংলগ্ন থাকে বা সংযুক্ত থাকে সেই অঞ্চলটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার অঞ্চল বা প্রাথমিক খাঁজ। তো দেখো, আমরা ক্রোমাটিড পেলাম, সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ পেলাম, তাই তো? দেখো, ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূত্র দেখা যায় তাদেরকে বলা হয় ক্রোমোনিমা। তার মানে ক্রোমাটিড আর ক্রোমোনিমা দুটো একই কথা, কিন্তু ভিন্ন ভিন্ন দশার নাম। তো এই ক্রোমাটিড বা ক্রোমোনিমা কি হয়? ক্রমশ কুণ্ডলীকৃত হয়ে এবং পেঁচিয়ে কুণ্ডলীকৃত হয়ে মেটাফেজ দশায় নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি করে। ক্লিয়ার? তাহলে ক্রোমাটিড আর ক্রোমোনিমা কি না দুটি ভিন্ন দশার একই নাম। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো এই ক্রোমোনিমা বা ক্রোমাটিডগুলো ক্রমশ ঘনীভূত হয়ে মাঝে মাঝে বা স্থানে স্থানে পুঁতির ন্যায় বা দানার ন্যায় অংশের গঠন করে। কি করে? এরকম পুঁতির ন্যায় বা দানার মতো অংশের সৃষ্টি করে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার কি বললাম? ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমাটিড বা ক্রোমোনিমা ক্রমশ কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে স্থানে স্থানে যে পুঁতির দানার ন্যায় যে অংশ গঠন করে সেগুলোকেই বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে? দেখো, এই যে একটা ক্রোমোমিয়ার, এই একটি ক্রোমোমিয়ার, দুটি ক্রোমোমিয়ার এঁকেছি, তাই তো? এই দুটো ক্রোমোমিয়ারের মাঝে যে স্থানটি পরিলক্ষিত হয় সেই স্থানটিকে কি বলা হয়? দুটো ক্রোমোমিয়ারের মাঝের স্থানটিকে বলা হয় আন্তঃক্রোমোমিয়ার অঞ্চল। কি বলা হয়? আন্তঃক্রোমোমিয়ার অঞ্চল বলা হয়। ক্লিয়ার? তো দেখো, আমরা তাহলে ক্রোমাটিড, মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার, ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার এতদূর পর্যন্ত এসেছি। এবার আসছি, এই প্রাথমিক খাঁজ ছাড়া ক্রোমোজোমের আরও একটি খাঁজ থাকে, তাকে বলা হয় গৌণ খাঁজ। সেটি কোথায়? প্রাথমিক খাঁজ ছাড়া দেখো এই স্থানে আরো একটি, দেখো এরকম খাঁজ আছে, তাই না? এই খাঁজটিকে বলা হয় কি? গৌণ খাঁজ। এই গৌণ খাঁজে কি থাকে? নিউক্লিওলাস অবস্থান করে। কি অবস্থান করে? নিউক্লিওলাস অবস্থান করে। সেই কারণে এই অঞ্চলটাকে বলা হয়, কি বলা হয়? নর বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিন। কি বলা হয়?
নর বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিন কোন অঞ্চলটাকে বলা হয়? গৌণ খাঁজ সমন্বিত অঞ্চলটাকে। ক্লিয়ার? তো এরপরে আসছি গৌণ খাঁজের পরে দেখো একটি বাল্বের ন্যায় ফোলা অংশ রয়েছে, তাই না? গৌণ খাঁজের পরে যে বাল্বের ন্যায় ফোলা অংশটি রয়েছে সেটিকে কি বলা হয়? স্যাটেলাইট। সেই অংশটিকে কি বলা হয়? এই বাল্বের ন্যায় ফোলা অংশটিকে বলা হয় স্যাটেলাইট। ক্লিয়ার? তাহলে এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম অর্থাৎ যে সমস্ত ক্রোমোজোমের স্যাটেলাইট পরিলক্ষিত হয় সেই সমস্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? এরপরে আসছি, সবই হলো, এরপরে আসছি একটি ক্রোমোজোমের যে শেষ প্রান্ত আছে সেই শেষ প্রান্তকে আমরা কি বলবো? সেই শেষ প্রান্তটিকে আমরা বলবো টেলোমিয়ার। কি বলবো? টেলোমিয়ার। তাহলে ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলা হয়? টেলোমিয়ার। একটি আদর্শ ক্রোমোজোমের গঠনে আমরা যে সমস্ত অংশগুলো পেয়েছি সেগুলো হচ্ছে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ, ক্রোমোনিমা পেয়েছি, ক্রোমোমিয়ার পেয়েছি। ক্লিয়ার? গৌণ খাঁজ পেয়েছি, নিউক্লিওলাস নর অঞ্চল পেয়েছি, স্যাটেলাইট পেয়েছি, আর টেলোমিয়ার পেয়েছি। তোমাদের আপাতত এগুলোই জানতে হবে। ক্লিয়ার? তাহলে বোঝাতে পারলাম যে একটি আদর্শ ক্রোমোজোমের কি কি থাকে বা কোন কোন অংশগুলো থাকে। যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, একটি আদর্শ ক্রোমোজোমের যখন গঠন বর্ণনা করতে আসবে তোমরা তখন ঠিক এইভাবে এঁকে তোমরা জিনিসটাকে ব্যাখ্যা করবে। তো আরো একটা জিনিস বলে দিই, এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এখানে দুটো চাকতির ন্যায় অংশ থাকে। এই যে চাকতির ন্যায় বা কাপ শেপের ন্যায় অংশ থাকে, এটি কি করে না ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে অ্যানাফেজোসেয় দুই মেরুর দিকে অর্থাৎ প্রান্তীয় গমনে সাহায্য করে। তো এবার যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তো চলো জেনে নিই। নাম্বার 1, দেখো সেন্ট্রোমিয়ারটা যদি ক্রোমোজোমের মাঝ বরাবর অবস্থান করে তখন তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কি বলা হয়? মেটাসেন্ট্রিক। এই ধরনের ক্রোমোজোমটা দেখতে ভি অথবা ইউ আকৃতির ন্যায় হয়, মনে রাখবে। নাম্বার 2 এ আসছি, যদি ক্রোমোজোমের মাঝখানের থেকে একটু দূরে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমটা দেখতে কেমন হয়? এই সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমটা দেখতে হয় এল আকৃতির ন্যায়। ক্লিয়ার? নাম্বার 3 তে আসছি, নাম্বার 3 তে আসছি, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যখন
একেবারে শেষ প্রান্তের থেকে একটু দূরে অবস্থান করে, সামান্য একটু দূরে অবস্থান করে, তখন সেই ক্রোমোজোমটাকে বলা হয়, কি বলা হয় বলো তো? অ্যাক্রোসেন্ট্রিক। এটি দেখতে কি আকৃতির ন্যায় হয়? এতে দেখতে যে আকৃতির ন্যায় হয়। এরপরে আসছি 4 নম্বরে, যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একেবারে শেষ প্রান্তে অবস্থান করে, তখন সেই ধরনের ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক। কি বলা হয়? এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটাকে দেখতে কেমন হয়? টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটাকে দেখতে লাগে আই আকৃতির ন্যায়। ক্লিয়ার? এরপর যে পয়েন্টে আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তো একটি ক্রোমোজোম 2 ধরনের উপাদান নিয়ে গঠিত। কি কি? একটি হচ্ছে প্রোটিন, অপরটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ে ডিএনএ এবং আরএনএ সহযোগে গঠিত হয় নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তো প্রোটিন কয় ধরনের হয়? এই প্রোটিন আবার হিস্টোন এবং নন হিস্টোন ধরনের হয়, অর্থাৎ হিস্টোন প্রোটিনও হয়, নন হিস্টোন প্রোটিনও হয়। নিউক্লিক অ্যাসিড দেখো 3 ধরনের উপাদান নিয়ে গঠিত। কি কি? শর্করা 5 কার্বন সমন্বিত শর্করা, নাইট্রোজেন বেস যা ক্ষারক হিসেবে, এবং ফসফরিক অ্যাসিড। তো 5 কার্বন যুক্ত শর্করা ডিঅক্সিরাইবোজ শর্করা এবং রাইবোজ শর্করা প্রকৃতির হয়। নাইট্রোজেন বেস পিউরিন এবং পিরিমিডিন বেসের সমন্বয়ে গঠিত হয়। পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন বেস, আর পিরিমিডিন বেসকে বলা হয় সাইটোসিন থাইমিন। ইউরাসিল বলা হয় কার ক্ষেত্রে? আরএনএর ক্ষেত্রে সাইটোসিন এবং ইউরাসিল থাকে, এবং ডিএনএর ক্ষেত্রে থাকে পিরিমিডিন বেসে সাইটোসিন এবং থাইমিন। তাহলে ডিএনএর ক্ষেত্রে পিরিমিডিন বেসে কি কি থাকে? সাইটোসিন, থাইমিন। আর আরএনএর ক্ষেত্রে কি কি থাকে? সাইটোসিন আর ইউরাসিল। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও, এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।